নীড়ের খোঁজে তৃতীয় পর্ব। রাত প্রায় 2টো বাজতে চলল। তুহা পড়ার টেবিলে বসে আছে। এতদিনের পড়া গুছিয়ে নেয় কিছুটা। কাল ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা আছে। শৈবাল তখন ছাদ থেকে এসে চেঞ্জ করে এই ঝুম বৃষ্টির মাঝে বের হয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না। তুহা অবশ্য জানার চেষ্টাও করেনি। এখনও বাড়ি ফিরেছে কি জানা নেই তার। বই খাতাগুলো একপাশে ঠেলে রেখে উঠে দাঁড়ায় সে। প্রচণ্ড ঘুম আসছে তার। স্টাডি রুম আর তাদের রুমের দূরত্ব অল্প একটু। তুহা রুমে ঢুকে লাইট জ্বালায়। পাশে নজর দিতে গেলে চোখ পড়ে শৈবালের। বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে শৈবাল। শরীর কাঁপছে থরথর করে। তার অবস্থা বেগতিক দেখে চমকে যায় তুহা। দ্রুত পায়ে এগিয়ে শৈবালের গায়ে হাত দিতে আরেক দফা চমকে ওঠে সে। জ্বরে সারা শরীর পুড়ে যায় যেন। কপালের একপাশে ছোট্ট একটা ব্যান্ডেজ উঁকি দিচ্ছে। কখন কিভাবে আঘাত পেয়েছে কে জানে। তুহা একবার ভাবে মামনিকে ডেকে নেবে। পরক্ষণে সে চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমে গিয়ে মগে করে পানি এনে একটা রুমাল দিয়ে জলপট্টি দেয় শৈবালকে। ফ্রিজ থেকে খাবার বের করে হালকা কিছু খাবার খাইয়ে দিয়ে ওষুধ দেয় তাকে। খেতে চায় না শৈবাল। বিরক্ত হয়ে তুহার হাত সরিয়ে দিতে চায়। তুহাও মেনে নেওয়ার পাত্রী নয়। শৈবালকে একটা ধমক দিতেই ছেলেটা অবাক হয়ে তার দিকে তাকায়। তুহা কোনো রকমে তাকে ওষুধ খাইয়ে দিয়ে এসিটা বন্ধ করে কাঁথা এগিয়ে দেয় শৈবালকে। শৈবালের অবস্থা দেখলে কান্না আসে তুহার। নিজেকে সামলে শৈবালের মুখের দিকে তাকায়। ছেলেটার গোলাপি ওষ্ঠদ্বয় তিরতির করে কাঁপছে। সে কি কিছু বলতে চায় তুহাকে? প্রশ্নটা মনে উদয় হতেই এগিয়ে যায় তুহা। শৈবালের এলোমেলো চুলের ভাঁজে আঙুল গলিয়ে ফিসফিস করে শুধালো, আঘাত পেয়েছেন কিভাবে শৈবাল শাহরিয়ার? শৈবাল চোখ পিটপিট করে তাকায় তুহার দিকে। কি নিষ্পাপ চাহনি ছেলেটার। বুকের ভেতর ধক করে ওঠে তুহার। শৈবালের শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ওষ্ঠদ্বয় ভিজিয়ে নিয়ে বলে, একটু ছুঁয়ে দাও মিসেস। সমুদ্র তার সবচাইতে প্রিয় বন্ধুটাকে কিভাবে আঘাত করেছে দেখছো? তুমি ছুঁয়ে দিয়ে ব্যথা কমে যাবে। আরও একবার সমুদ্রের নাম শুনে ভ্রু কুঁচকায় তুহা। কে এই সমুদ্র? শৈবালকে আঘাত করার কারণ কি? তাও যদি হয় প্রিয় বন্ধু? তুহা শৈবালের দিকে তাকিয়ে তার সমস্ত প্রশ্ন উগরে দেয়। আপনি সমুদ্র ভাইয়ার প্রিয় বন্ধু হলে সে আপনাকে আঘাত করবে কেন? সে কোথায় আছে? আপনাদের মাঝে কি ঝগড়া হয়েছে? তুহার কথার জবাব দেয় না শৈবাল। বিড় বিড় করে কিছু একটা বলতে থাকে। তুহা নিজেকে শৈবালের আরও নিকটে নিয়ে গিয়ে মুখের কাছে কান দিলে শুনতে পায় কিছু অস্পষ্ট কথা। তুই আমাকে যত খুশি আঘাত কর, আমি একটুও রাগ করব না তোর উপর। তাও তুই দ্রুত সুস্থ হয়ে যা। আমি যে আর এসব মানসিক অশান্তি নিতে পারছি না। তুই প্লিজ ফিরে আয়। শৈবাল অস্পষ্ট স্বরে আরও কথা বলে, যা তুহার পর্যন্ত পৌঁছায় না। যতটুকু কথা শুনেছে তাতে সে এইটুকু বুঝতে পেরেছে শৈবাল হয়তো তার বন্ধু সমুদ্রের সাথে দেখা করতেই গিয়েছে, কিন্তু তাকে আঘাত করা হিসেবে কিছুতেই মিলাতে পারছে না। ছেলেটা তার প্রাণপ্রিয় বন্ধুকে কেন আঘাত করতে যাবে? ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়লে চমকে ওঠে তুহা। শৈবাল আর তার মাঝে যতটুকু দূরত্ব ছিল তা ইতিমধ্যেই ঘুচিয়ে নিয়েছে ছেলেটা। শৈবাল তাকে দুহাতে জাপটে ধরেছে। উদরে উষ্ণ আদরে ভরিয়ে দেয়। ছোট ছোট কামড়ে তিত্তির করে কেঁপে ওঠে তুহা। শৈবাল এগিয়ে এসে ঠোঁট ছুঁয়ে দেয় তুহার। ললাটে ললাট ঠেকিয়ে ফিসফিস করে আওড়ায়, তোমাকে একটুখানি আদর করলে রাগ করবে মিসেস? জবাব দিতে পারে না তুহা। শৈবাল জবাবের আশায় না থেকে ডুব দেয় তুহার মাঝে। সে নিজেকে প্রশ্ন করে, তোকে এই অসভ্য ছেলেটা একটুখানি ছুঁয়ে দিলে তুই রাগ করবি তুহা? সঠিক জুৎসই উত্তর মেলে না তার নিকট। একটা সময় নিজেকে ছেড়ে দেয় শৈবালের নিকট। পরের দিন সকাল 8টা বাজতে চলল, অথচ
এখনও শৈবালের জ্বর নামার নাম গন্ধও নেই। তুহা ভয় পেয়ে আফসানা বেগমকে ব্যাপারটা জানালো। আতিফ খন্দকার ছেলেকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করায়। তুহা একবার মনে করে হাসপাতালে যাবে না, আবার কি যেন ভেবে রান্না করে রেডি হয়ে বিকেলের দিকে একবার যায়। সকালে নেওয়ার সময় একবার গিয়েছিল, পরে প্রিয়কে রেখে চলে আসে। আফসানা বেগমকে সামলে নেয় প্রিয়। ভদ্রমহিলা একটু পর পর ফুঁপিয়ে কেঁদে ওঠে। তুহা যখন যায় তখন দেখে শৈবালকে ঘিরে তার কয়েকজন কলিগ দাঁড়িয়ে। কেবিনে তারা ব্যতীত অন্য কেউ নেই। প্রিয়, আফসানা বেগম বা আতিফ খন্দকার কোথায় জানা নেই তার। স্বাভাবিকভাবেই তাদের দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়। শৈবাল তখন বেডে হেলান দিয়ে তাদের সাথে বাক্য বিনিময়ে ব্যস্ত ছিল। তার এক হাতে স্যালাইনের নল ঝুলে আছে। তুহার দিকে নজর পড়ে তার মিনিট দুয়েক পর। তুহাকে দেখে গম্ভীর স্বরে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। অবাক হয়ে তার কলিগেরা তাকায় তুহার দিকে। অপরিচিত চেহারা দেখে খানিকটা বিচলিত হয়ে আদিল নামে একটা ছেলে বলে বসে, স্যার, উনি কে? কি হন আপনার? শৈবাল তাদের দিকে শান্ত চোখে তাকিয়ে কিছুটা আদেশের স্বরে বলে, আপনারা একপাশে গিয়ে কাইন্ডলি আমার মিসেসকে জায়গা করে দিন। সবাই অবাক হয়ে শৈবালের দিকে তাকায়। মিসেস বলতে কি বোঝানো হয়েছে কারো বুঝতে বাকি নেই। কাজ পাগল মেয়েদের দিকে চোখ তুলে না তাকানো ছেলেটা বউয়ের প্রতি কেয়ার দেখে বিস্মিত হয় সকলে। তুহাকে জায়গা ছেড়ে দিয়ে একপাশে সরে যায়। তুহা শৈবালের পাশে বসলে দিয়া নামের এক মেয়ে কলিগ বলল, সিরিয়াসলি মিস্টার শৈবাল শাহরিয়ার, উনি আপনার ওয়াইফ? আমরা তো এখনো বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাস করার মতো এখানে কিছুই ঘটেনি মিস দিয়া, বিরক্ত স্বরে জবাব দেয় শৈবাল। দিয়া অবাক হয়ে বলে, আমি তা বলতে চাইনি। আপনি? দিয়াকে কথা শেষ করতে দেয় না শৈবাল। বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে শোধায়, আপনি আমাকে দেখতে এসেছেন, দেখা শেষ হলে যেতে পারেন। আমি আমার বউয়ের সাথে প্রাইভেট সময় কাটাবো। কথাটা দিয়াকে উদ্দেশ্য করে বললেও সকলে বেশ গায়ে লাগে। তারা কোনো মতে শৈবালের থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় কেবিন থেকে। এদিকে শৈবালের নির্লজ্জ ঠোঁটকাটা কথাবার্তা শুনে লজ্জায় নেতিয়ে পড়ে তুহা। এতগুলো মানুষের সামনে কিভাবে কথাগুলো বলল। রাগত স্বরে শৈবালের দিকে তাকিয়ে বলল, অসভ্য পুরুষের মতো কথা বলেন কেন? অসভ্য পুরুষ? এমন ভালোবাসা দেখাচ্ছেন মনে হয় আমাকে ছাড়া আপনি শ্বাসও ফেলতে পারেন না। তুহার বলার ধরনে হেসে ফেলে শৈবাল। সেই রকম কিছুই না, সুখী বিবাহিত পুরুষ হওয়ার অভিনয় করার চেষ্টা করলাম একটু। প্রথমবার হিসেবে ভালোই ছিল, তাই না? বুকের ভেতরটা মুচড়ে ওঠে তুহার। কথাটা একদমই আশা করেনি তার থেকে। সে কি একটু বেশি ভাবে সবসময়? নয়তো এমন কেন হয় তার সাথে? সে কি আগের জন্মে কোনো পাপ করেছে? তুহা যখন হসপিটাল থেকে ফিরে আসে তখন রাত 10টা বাজে। সারা দিন হাঁসফাঁস করে কেটেছে তার। মানুষটা হাসপাতালে বিছানায় পড়ে আছে, কিছুতেই যেন স্বস্তি মিলছে না তার। কেউ একটা পশুর সাথে কিছুদিন থাকলেও তার প্রতি মায়া জন্মায়, সেখানে সে তো জলজ্যান্ত মানুষ। শৈবালের জ্বর বেড়ে যাওয়াতে তাকে বাড়িতে আসার অনুমতি দেয় না ডক্টর। আরও 2 দিন পর ফিরে আসে শৈবাল। এর মাঝে একটিবারের জন্য তুহা তাকে দেখতে যায়নি। যার কাছে তার বউয়ের কোনো মূল্যই নেই, সবার সামনে বসে ভালোবাসার নাটক করে তাকে দেখতে যাওয়ার কী দরকার? তুহার নিকট সবার আগে নিজের আত্মসম্মান। শৈবাল যেদিন বাড়ি ফেরে সেদিন থেকে শুরু হয় তাকে এড়িয়ে চলা। তুহা শৈবালের সামনে যায় না আজ 18 দিন হলো। শৈবাল নিজেও বাড়িতে থাকে না। নিজের ব্যস্ত সময় কাটিয়ে যে একদিন রাতে বাসায় ফেরে সেদিনও তুহাকে দেখতে পায় না। সেদিন হাসপাতালে শৈবালের শেষ কথার প্রত্যক্ষদর্শী ছিলেন আফসানা বেগম। ছেলের কথা শুনে আকাশ থেকে পড়েন যেন তিনি।
তুহার চুপসে যাওয়া মুখ দেখে মায়া হয়। ফলস্বরূপ তুহা যখন শৈবালকে এড়িয়ে চলে তখন সেটা তিনি দেখেও না দেখার ভান করেন। আজকের ১৩ তারিখ, দুদিন পরে তুহার ফ্লাইট। তার চলে যাওয়ার কথা এখনও নুরুল পাটোয়ারি ছাড়া কেউ জানে না। তুহা সিদ্ধান্ত নেয় আজকে এ বাড়ি থেকে চলে যাবে। ছেলেটা ৩ দিন আগে চট্টগ্রামে গিয়েছে কোনো একটা কাজে, আজকে আসার কথা। শৈবাল বাড়ি না থাকাকালীন সব কিছু গুছিয়ে আফসানা বেগমের কাছে যায় তুহা। আফসানা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিল। আজ ৩ দিন পর ছেলে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছে, ভালো মন্দ কিছু রান্না না করলে চলে? তুহা আফসানা বেগমের কাছে এসে মৃদু স্বরে শুধালো, মামনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অবাক হয় আফসানা বেগম। তুহা কেবল শৈবালকে এড়িয়ে চলে না, সাথে তাদেরকেও যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। সেখানে আজ হঠাৎ সেদে কথা বলতে আসায় অবাক হন বটে। তরকারিতে মশলা দিতে দিতে বলল, মামুনিকে কিছু বলার প্রয়োজন আছে নাকি? আমাদেরকে এত দূরে ঠেলে দিয়েছ। তুহা কথা বাড়াতে চায় না, তাই সেদিকে না গিয়ে সরাসরি আওড়ায়, এখন তো সন্ধে হয়ে গিয়েছে, আমি কাল চলে যেতে চাই। অসুবিধা নেই, বাড়ি যাও, গিয়ে ঘুরে ফিরে আসো। গেলে তো আর ফিরবো না মামুনি। তাচ্ছিল্যে হেসে জবাব দেয় তুহা, চোখের কোণে জল গড়ায়। আফসানা বেগম হেসে বলে, বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের সব মা এভাবে বলে না। সরি টু সে মামুনি, আমি তোমার মতামত শুনতে পারবো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার ছেলে এত অপরাধ করার পরও তোমরা তাকে সাপোর্ট করে যাও, তাই তোমাদের নিয়ে আমার কিছুই বলার নেই। কিন্তু আমি এসব সহ্য করে এখানে থাকতে পারবো না। একটা মেয়ে বিয়ের পর স্বামীর যত্ন ভালোবাসার ছায়াতলে থাকে। আমাকে যত্ন করে বা ভালোবেসে তোমার ছেলে তার ভালোবাসাকে অপমানিত করবে না হয়তো। তুমি চেয়েছো তোমার ছেলের সাথে আমি সুখে সংসার করি, আমিও চেয়েছিলাম, কিন্তু আসলে যে ব্যক্তি সেই চায়নি, তার সংসার এগোয়নি। এই বন্ধ আজ হলেও ভাঙবে, কাল হলেও তোমার ছেলে ভেঙে দেবে। শুধু শুধু থেকে মায়া বাড়িয়ে তো কোনো লাভ নেই, তাই না? স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আফসানা বেগম। ছেলের কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত, কিন্তু কখনো চাননি তাদের সম্পর্কটা ভেঙে যাক। মন প্রাণ থেকে সব সময় দোয়া করেছে শেষ পর্যন্ত, তবে এটাই লেখা ছিল তাদের ভাগ্যে। তুহাকে বাধা দেওয়ার কথা মনে আসলেও চেপে যায়। মেয়েটা বড্ড জেদি, হয়তো নাও শুনতে পারে। শৈবাল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রুমে আসে 12টা নাগাদ। তুহা বেডের এক কোণে ঘুমের ভান করে শুয়ে আছে। ইচ্ছে করেই আজকে এই রুমে এসেছে। ভোরবেলা যদি চলে যেতে হয় তাহলে এই রুমে তাকে আসতেই হতো, আর তখন শৈবালের রুমের দোর বন্ধ থাকে, তাই বাধ্য হয়ে এখানেই থাকতে হলো তাকে। শৈবাল রুমে ঢুকে তুহাকে দেখে খানিকটা অবাক হয়। এত এত ব্যস্ততার মাঝেও এই নারীকে সব সময় মনে পড়েছে তার, কিন্তু রমণী যে জেদ ধরেছিল, নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তার সাথে দেখা করবে না, আজ হঠাৎ এখানে কেন? প্রশ্ন মনে আসলেও কথা এগোয় না শৈবাল। তুহার দিকে এগিয়ে গিয়ে অন্য টপিকে প্রশ্ন তোলে, কি ব্যাপার মিসেস, তুমি নাকি ভার্সিটি যাও না? ভার্সিটি যাওয়ার জন্য মাস দুয়েক আগেও তো আমার সাথে ঝগড়া করেছ। জবাব দেয় না তুহা, নিজেকে ঘুমন্ত মানুষে প্রমাণ করতে ব্যস্ত সে। শৈবালও নাছোড়বান্দা, সে বুঝতে পেরেছে তুহা ইচ্ছে করেই তাকে ইগনোর করছে। তুহার মুখের ওপর থেকে বালিশ সরিয়ে এক হাতে আজেলায় তার গাল ধরে, অন্য হাত গলিয়ে দেয় তার চুলের ভাঁজে। শৈবালের স্পর্শে তুহার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে নীরবে শুয়ে আছে চোখ বুজে। ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। মনে মনে দোয়া করে, এই সুপুরুষ কখনো আমার জন্য নিষিদ্ধ না হোক, সারা জীবন আমি তার হয়ে থাকতে চাই। নিজের অজান্তে এইসব ভেবে নাকের পাটা ফুলে ওঠে তার।
নিজেকে ধিক্কার জানায়। মাথা থেকে এক ঝটকায় শৈবালের হাত সরিয়ে দিয়ে শুধালো, আমি ঘুমোবো, ডিস্টার্ব করবেন না। এতদিন পরে ভালোবাসার মানুষের মুখ দেখেছ, কোথায় একটুকু চুমু টুমু খাবে তা না করে পালাতে চাইছো? আপনাকে ভালোবাসার আগে আমার মরে যাওয়া উচিত। অনুভূতি লুকোনো যায় না মিসেস। নিজেকে লুকিয়ে রেখে অনুভূতি লুকানোর বৃথা চেষ্টা করো না। চমকে ওঠে তুহা। এভাবে কথা বলছে কেন শৈবাল? সে কি কিছু জানতে পেরেছে? তার কেন বারবার এটা মনে হয় শৈবাল সব কিছু জানে? কেন মনে হয় শৈবাল তাকে ফলো করে সব সময়? তুহা নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়লে শৈবাল বাধা দেয় তাকে, আগলে নেয় বুকের মাঝে। তুমি আমাকে ভালোবেসে যাও মিসেস, আমি তোমার সব দায়িত্ব নেব সারা জীবনের জন্য, শুধু ভালোবাসতে পারবো না। কথাটা বলতে যতটুকু সময়, এরপর আর অপেক্ষা করে না। তুহাতে মত্ত হয়ে পড়ে। শৈবালের এক একটা স্পর্শে মেয়েটা নীরবে কাঁদে। দায়িত্ব নেব কিন্তু ভালোবাসতে পারবো না, কথাটা বলে আরও একবার তুহাকে খণ্ড বিখণ্ড করে দেয়। ছেলেটার বুকে আগলে নেওয়া দেখে ভেবেছিল কোথাও যাবে না, কিন্তু দিন শেষে প্রতিবার শৈবাল তাকে ভুল প্রমাণিত করে। নিজের কাছে হেরে যায় বারবার। নিজেকে আর সময় দেবে না সে, অনেক হয়েছে। শৈবাল ঘুম থেকে উঠে 7:30টার সময়। 8:30টায় বের হতে হবে তাকে। পাশে তাকিয়ে তুহাকে খুঁজে পায় না। সাধারণত মেয়েটা এত সকালে ঘুম থেকে ওঠে না। আজ হঠাৎ কি হলো কে জানে। এসব ভেবে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। তার কল্পনায় বিচরণ করা রমণীর খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠে। মেয়েটা বড্ড ভাবায় তাকে। যতবার মনে করে এই মেয়েটাকে নিয়ে ভাববে না, ততবারই তার কথা মনে পড়ে। শৈবাল দ্রুত শাওয়ার নিয়ে বের হয়ে রেডি হয়। তখনও খুঁজে পায় না তুহাকে। বিরক্ত হয়ে গায়ে পারফিউম মাখতে মাখতে আবারও আশেপাশে খোঁজে, কিন্তু সেই রমণীর দেখা পাওয়া যে বড় কঠিন ব্যাপার। শৈবাল রেডি হয়ে মোবাইল নিতে গেলে দেখে মোবাইল নিচে একটা খাম রাখা। মোবাইল হাতে নিতেই খামের উপরে গুটি গুটি অক্ষরে নিজের নাম দেখে শিওর হয় এটা তার জন্য। হাতে নিয়ে খামটা খুললে বের হয়ে আসে একটা চেক। শৈবাল অবাক হয়ে তাকিয়ে দেখে 20 লক্ষ টাকার চেকটা, যেটা সে তুহাকে তাদের বিয়ের রাতে দিয়েছিল, সাথে একটা চিরকুট। তাড়াহুড়ো করে সে মেলে ধরে চোখের সামনে। আজ আর আপনাকে সম্বোধন করতে ইচ্ছে করছে না। এই নিন আপনার 20 লক্ষ টাকা, যে টাকা আমাকে কাবিন দেওয়াতে দিনের পর দিন খোঁচা শুনতে হয়েছে। আপনি নিজেই কাবিনের টাকাটা আমাকে দিয়েছিলেন। আজ সেই টাকা আপনাকে ফেরত দিয়ে বলতে চাই আমি আপনাকে মুক্ত করে দিয়েছি। আপনার খোঁচা থেকে নিজেকে মুক্ত করেছি। আপনাকে কষ্ট করে আমার দায়িত্ব নিতে হবে না। আমি আপনার জীবন থেকে সরে যাচ্ছি। জানি কখনো খুঁজবেন না, তারপরও বলছি খোঁজার বৃথা চেষ্টা করবেন না। কারণ যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাবেন না। সর্বোপরি ভালো থাকবেন। তুহা নামক বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে দিলাম। ইতি তুহা পাটোয়ারি। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের এক প্রান্তে 8,452টি দ্বীপ নিয়ে গঠিত। ইংরেজিতে এদেশকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়, যার অর্থ সূর্যোদয়ের দেশ। এত সুন্দর একটা দেশে এসেও রমণীর মাঝে কোনো সুখ নেই। জানলার এক কোণে হেলান দিয়ে বসে আছে রমণী, হাতে একটা ইংরেজি উপন্যাসের বই, কিন্তু বইয়ের দিকে তার নজর নেই। দৃষ্টিতে তার উদাসীনতা। মনে মনে কী ভাবছে সেই সম্পর্কে কেবল ওই রমণীই অবগত। এই তুহা, তোকে মাম্মা ডাকছে, খাবি না? দিশারার কথায় পিলে চমকে ওঠে তুহা। ভাবনার জগৎ থেকে ফিরে আসে। দিশারার দিকে বিরক্ত হয়ে তাকায়। মেয়েটা তুহার তাকানো দেখে মুখ কাচুমাচু করে বলে, আমার কি দোষ?
তোকে ডাকছে, তা বলবো না আমি? ডাকবি না, আমি খাবো না, এখন কিছু খেতে পারি না। এই অবস্থায় খাওয়া দাওয়া ঠিকমতো না করলে সেটা তোদের দুজনের জন্যই সমস্যার। অন্তত বেবিটার কথা মাথায় রাখ, খাবি আয়। কথা শেষ করে চলে যায় দিশারা। তুহা ছলছল চোখে পেটে হাত বুলায়। 4 মাসের অন্তঃসত্ত্বা সে। সেদিন ওই বাড়ি থেকে এসে ইকরার বাসায় ওঠে তুহা। কোনো একটা ভয়ে নিজের বাড়িতে যায় না। সেখানে 2 দিন থেকে বাবার সাথে দেখা করে ওখান থেকেই পাড়ি জমায় স্বপ্নের দেশে। স্বপ্নের দেশ বললে ভুল হবে, নিজেকে লুকাতে এই দেশে পাড়ি জমায় তুহা। জাপানে ওসাকা শহরে তার ফুপি থাকে। ভাইয়ের আদরের মেয়েকে তিনি আঁকড়ে নেয়। শেফালি বেগমের একমাত্র মেয়ে দিশারি। তুহার বয়সী, জাপানে জন্ম, এখানেই বেড়ে ওঠা। তুহাকে সঙ্গ দিতে সারাক্ষণ লেপ্টে থাকে তার সাথে। বিরক্ত হয় না তুহাও। দুজনে একসাথে ওসাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখানে এসে আরও একটা সত্যের মুখোমুখি হয় সে। শৈবালের অংশ নিজের মাঝে বেড়ে উঠতে শুনে সেদিন মেয়েটা চিৎকার করে কাঁদে। ভালোবাসার মানুষটাকে ছেড়ে এসে তার অংশকে নিজের মাঝে ধারণ করে। তার অংশ নিয়েই তুহার বাকি পথ চলা। এখানে আসার পর শেফালি বেগম যত্নের ত্রুটি রাখেন না। একমাত্র ভাইয়ের মেয়ে, কোনো অভাব বুঝতে দেন না। শৈবালের কর্মকাণ্ড সম্পর্কে তারা কিছুই জানে না। তুহা এখানে পড়ালেখা করতে এসেছে এইটুকুই জানে। এখানে আসার পর তুহা যে জিনিসটা বুঝতে পেরেছে তা হলো শৈবাল নামক সুপুরুষ ছাড়া তার প্রতি প্রহর কাটে নীরবে নিভৃতে। লুকিয়ে কাঁদে মনের পুরুষের জন্য। মনে মনে এক আকাশ সমান অভিযোগ এঁটে রাখে মন সায়রে। কেবিনে নিজের আসরে হেলান দিয়ে চোখ বুজে আছে শৈবাল। ঘুমিয়ে আছে নাকি জেগে বোঝার উপায় নেই। ক্লান্ত শান্ত মুখবিবর দেখলে পাষাণের মনটাও গলতে শুরু করবে। দিন রাত এক করে কাজে ব্যস্ত রাখে নিজেকে। কেন ব্যস্ত রাখে, কেন নিজেকে কষ্ট দেয়, উত্তর নেই তার নিকট। শুধু জানি নিজের অস্তিত্ব বিলীন করে দিতে পারলে একটুখানি শান্তি পেত। হঠাৎ দরজায় নক করে কেউ একজন, কিন্তু সেই দিকে ধ্যান নেই শৈবালের। অনেকক্ষণ নক করার পর শেষে বিরক্ত হয়ে কেবিনে ঢুকে পড়ে শৈবালের অ্যাসিস্ট্যান্ট রাব্বি। স্যার, বাইরে রোগী অপেক্ষা করছে, আমি কি আসতে বলবো তাদের? রাব্বির কথায় ধ্যান ভাঙে শৈবালের। আপন ভাবনায় ব্যাঘাত ঘটায় রেগে রেগে যায় সে। রাব্বির কথায় ধ্যান ভাঙে শৈবালের। আপন ভাবনায় ব্যাঘাত ঘটায় রেগে যায় সে। আমি তোমাকে অনুমতি দিয়েছি ভেতরে আসার। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। মুখটা ছোট হয়ে যায় রাব্বির। এতক্ষণ দিন দুনিয়া ভুলে নক করছে, কই সেটা তো ভাবলো না। তার স্যার কেমন জানি হয়ে গেছে। আগে রাগী ছিল বটে, কিন্তু এখন বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছে ছেলেটা অকারণে রেগে যায়, যাকে তাকে কথা শোনায়। অথচ আগে সে এমন ছিল না। শৈবালকে রেগে যেতে দেখে রাব্বি কাঁদো কাঁদো হয়ে শুধালো, আগামীকালকে তো আপনি চট্টগ্রাম যাবেন। আজকে সিরিয়াল শেষ করলে ভালো হতো, তাই বললাম আর কি। শৈবাল খানিকটা আনমনা হয়। সমুদ্রের অবস্থা দিন দিন অবনতি দিকে যাচ্ছে। একদিকে মনে শান্তি নেই, অন্যদিকে বন্ধু সুস্থ হয় না, দিন দিন অসুস্থ হচ্ছে। সব মিলিয়ে শৈবালের দিনগুলো অসহ্যভাবে কাটছে। কোথাও যেন শূন্যতা জেঁকে ধরেছে তাকে। যে মেয়েটা তাকে ছেড়ে যাবে ভেবে আগে থেকেই মনকে প্রস্তুত করেছে, সেই নারী চলে যাওয়ার পর থেকে অশান্তিতে ভুগছে সে। তবে কেন এমন হচ্ছে? কেন বারবার মনে হচ্ছে সে তার জীবনের অনেক বড় কিছু হারিয়ে ফেলেছে? হ্যাঁ, হারিয়ে তো ফেলেছে, নিজের বউকে হারিয়ে ফেলেছে। প্রথমে ভেবেছিল তুহা ছেড়ে গিয়েছে তো কি হয়েছে, তাকে ছাড়া সে দিব্যি থাকতে পারবে। কিন্তু দিন দিন মেয়েটা তাকে ভুল প্রমাণিত করেছে। মেয়েটাকে যেন ভেবেছিল, আদৌ সে তেমন নয়। দিনকে দিন অপরাধ বোধে ভুগছে সে।
দেশের এমন কোনো প্রান্ত বাদ নেই যেখানে খোঁজেনি সে। তুহার বাবার কাছে বারবার গিয়েও খালি হাতে ফিরেছে। তুহার বন্ধুরা কেউ কিছু জানে না। চারিদিকের অবস্থা দেখে দিশেহারা শৈবাল। ঘন্টার দুয়েক ধরে শাওয়ার নেয় শৈবাল। মনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ছেলেটা। পৃথিবীর দুই প্রান্তে দুজন কপত কপতি গুমড়ে মরে যাচ্ছে, অথচ কেউ কারোর কাছে হার মানতে রাজি না। আফসানা বেগম ছেলের রুমে ঢুকে দেখে শৈবাল দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। চোখ দুটো রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে। আঁচলে মুখ লুকিয়ে কাঁদে ভদ্রমহিলা। ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আওড়ায়, তোর আঙ্কেলের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞেস কর শৈবাল। আমি জানি, ভাইজান জানে তুহা কোথায় আছে। নিজেকে এভাবে কষ্ট দিস না। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে তোর। এইভাবে তো সব সমাধান হয় না। নিজে যখন অপরাধ করেছিস তাহলে নিজেই খুঁজে নে। তুহার কাছে আরেকটা সুযোগ চেয়ে দেয়। শৈবাল উদাস স্বরে বলে, ক্ষমা চাওয়ার জন্য মানুষটাকে খুঁজে পেতে হবে তোমার। তাকে খুঁজে এনে দাও। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি তো জানো তোমার ছেলে কখনো কিছু চায়নি তোমার কাছে। এখন এই কথাটা রাখো প্লিজ। আমি তাকে ছাড়া ভালো নেই মম। তার শাস্তি দেওয়া শেষ হবে কখন? আমি যে মরে যাচ্ছি। আমাকে বাঁচতে সাহায্য করো মম। ও মম। আফসানা বেগম ছেলের আহাজারিতে নীরবে কাঁদে। ছেলেকে বুঝায় আরও একবার নুরুল পাটোয়ারির কাছে যাওয়ার জন্য। শৈবাল যখন তুহাদের বাড়ি পৌঁছায় তখন রাত 1:30 বাজে। শরীরের তাপে ঠিকমতো দাঁড়াতেও পারে না ছেলেটা। হেলে দুলে হেঁটে কোনো রকমে কলিং বেল চাপে। নুরুল পাটোয়ারি জেগেই ছিল। মেয়ের সাথে বসে ফোন আলাপে ব্যস্ত ছিল। ফোন কেটে উঠে এসে দরজা খোলে। এত রাতে শৈবালকে এখানে দেখে অবাক হয় না তিনি। প্রায়ই ছেলেটা এসে তুহার ব্যাপারে জানতে চায়, কিন্তু মেয়ের কড়া নিষেধাজ্ঞার কাছে হার মেনে কিছু বলতে পারেন না তিনি। এখন ছেলেটাকে দেখে তার মায়া হয়। তারপরও নিজেকে কঠোর রেখে শৈবালকে ভেতরে আসতে বলে। শৈবাল সেদিকে খেয়াল না করে নুরুল পাটোয়ারির চোখের দিকে তাকিয়ে আওড়ায়, তুহা কোথায় আছে আঙ্কেল? আমাকে কিছু বলে যায়নি। আপনি আপনার মেয়ের সম্পর্কে জানেন না? কথাটা শুনে যে কেউ হাসবে। আমি যেহেতু কিছু জানি না, তাই আমাকে বারবার একই কথা জিজ্ঞেস করে লাভ নেই তোমার। শরীরের ভার ছেড়ে দেয় শৈবাল। নুরুল পাটোয়ারির পায়ের কাছে বসে দু হাতে তার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তোমরা বাবা মেয়ে আমাকে এ কোন শাস্তি দিচ্ছ আঙ্কেল? আমি সহ্য করতে পারছি না আর। তোমার মেয়েকে এনে দাও, নাহলে আমি মরে যাব। বলো না তুহা কোথায় আছে? আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি। আমাকে বলো, আমার তুহা কোথায় আছে? ও আঙ্কেল, বলো না। বিকেলবেলা পাখিরা সব আপন নীড়ের খোঁজে উড়ে বেড়ায়। নীল আকাশে ভুবনে তারা হারিয়ে যায়, আবার ফিরে এসে দল বেঁধে ছুটে বেড়ায়। তুহা শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। সবাই সবার আপন নীড়ে ফিরে যায়, অথচ পথ হারা রমণী নীড়ের খোঁজে হাতড়ে বেড়ায়। মনের পুরুষের জন্য মন পড়ে, কিন্তু ইগোকে সাইডে রেখে তার সাথে কথা বলতে পারে না। তুহার ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় দিশারা। তুহাকে বেশ সন্দেহ হয় তার। মেয়েটা বলেছে শৈবালের সাথে নাকি তার সব কিছু ঠিক আছে, অথচ আজ পর্যন্ত একদিনও ছেলেটার সাথে কথা বলতে দেখেনি। শুধু দেখেছে নীরবে কাঁদতে। তুহা মা হচ্ছে। এখন শৈবালের সাথে আরও বেশি যোগাযোগ করা উচিত। প্রথম সন্তান নিয়ে তাদের আবেগ অনুভূতি শেয়ার করা উচিত, অথচ তার চোখে কিছুই পড়ে না। দিশারা এগিয়ে গিয়ে শব্দ তুলে তুহার পাশে বসে। মেয়েটা শব্দে উৎসে চমকে ওঠে, তাকায়। দিশারাকে দেখে মলিন হাসে। দিশারা কিছু না বলে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার তুহা? আমার থেকে কি লুকাচ্ছ তুমি? তুহার যেন এসব প্রশ্নের কিছু যায় আসে না।
সে আরও বেশি ভাবশূন্যভাবে উত্তর দেয়, আমি তোর থেকে কী লুকোবো? এমন কিছু ঘটেনি যা তোর থেকে লুকাবো। তুই ভাইয়ার সাথে যোগাযোগ করছিস না কেন? পিলে চমকে ওঠে তুহার। এই কথাটা কারোর জানার কথা না। দিশারা কীভাবে জানে? নাকি আপন ভাবনা থেকে বলছে? তুহা নিজেকে খানিকটা স্বাভাবিক করে শোধায়, তার সাথে আমার যোগাযোগ হবে না কেন? কথা হয় তো। আমার বিশ্বাস হয় না। তুই আমার সামনে ভাইয়াকে ফোন করে কথা বল। কেন ভাই? তাছাড়া উনি এখন ব্যস্ত আছে। তুই তার বউ তুহা, হাজারো ব্যস্ততার মাঝেও তোর ফোন তুলবে ভাইয়া। আনমনা হয় তুহা। শৈবালের জীবনে তার তো কোনো মূল্যই নেই। সে শুধুমাত্র তার লাইফের একটা দায়িত্ব। দায়িত্বে অবহেলা হয়তো উনি করেন না। বিচলিত হয়ে বলল, যার লাইফে তুহা নামক রমণীর কোনো মূল্য নেই, তার সাথে আমি কি কথা বলবো বলতে পারবি? অন্ধকারে ঢিল ছুঁড়েছিল দিশারা। আর নিশানাও ঠিক হয়েছে। সে কিছুটা নড়ে চড়ে বসে বলল, কি হয়েছে আমাকে বল। নিজেকে কষ্ট দিচ্ছিস কেন শুধু শুধু? আমি নিজেকে কষ্ট দিচ্ছি না দিশারা। তুই কি সেখানে থাকতে পারবি যেখানে তুই দিনের পর দিন অবহেলা পাবি? কিন্তু সেই মানুষটা তোকে অবহেলা কেন করছে? আমি কিভাবে জানবো? কথায় কথায় বলবে তোমার আর অন্য মেয়েদের মাঝে কোনো পার্থক্য নেই। আমার থেকে বেটার অপশন পেলে তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। তোকে যখন তোর হাজবেন্ড এই ধরনের কথা বলবে তখন তোর কাছে কেমন লাগবে বল? দিশারা কি বলবে ভেবে পায় না। নিজেকে অসহায় মনে হয় নিজের কাছে। দুজনে ছোটকালে একসাথে বেড়ে উঠেছে। মূলত তুহা তার জীবনের প্রথম বন্ধু। এভাবে করে তার দুঃখ শুনতে হবে কখনো ভাবেনি। দিশারা তুহার কাছে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। কাঁদে না তুহা, নিজেকে শক্ত রেখে দিশারাকে কিছু কথা বলে। সব শুনে দিশারা বলে, শোন তোহা, একটা মুদ্রা দুই পিঠ থাকে। এক পিঠ দেখে মানুষ জাজ করা ঠিক না। তুই হয়তো ভাইয়ার উপরের অংশটা দেখেছিস, কিন্তু তার ভেতরের সুপ্ত কষ্টটুকু খোঁজ করেছিস তুই? সে কেন তোর সাথে এভাবে কথা বলেছে? কেন অন্য সব মেয়েদের সাথে তোকে তুলনা করে? একেবারও সেই দিক বিবেচনা করে দেখেছিস? শুধু দূরত্ব বাড়িয়ে সব কিছু সমাধান হয় না। কোনো কোনো সময় কাছে থেকে ভালোবেসে সমস্যাগুলো সমাধান করতে হয়। শৈবাল ছাদের সিঁড়িতে বসে আছে। উস্কো খুস্কো চুলে তাকে চেনা বড় দায়। তুহাকে ছাড়া দিনগুলো কিভাবে কাটায় সে যদি পাষণ্ড নারীকে দেখানো যেত, তাহলে কি সেই নারীর মন নরম হতো? সেই দিন তুহার বাবা বলেছিল তুহা জাপানে আছে। সঠিক ঠিকানাও দিয়েছে শৈবালকে। সে সব কিছু গুছিয়ে সমুদ্রের কাছে গিয়েছে। তার অবস্থা দেখে তার সাথে কিছু সময় কাটায়। নিজের ব্যস্ত জীবনের জন্য সমুদ্রকে সে সময় দিতে পারে না, অথচ ছেলেটার মেন্টাল সাপোর্ট খুব বেশি দরকার। তুহা যে লেখাপড়া করতে গিয়েছে, কোথাও উঠেছে, সে কথাও বলেছে নুরুল পাটোয়ারি। সেদিনের পর আজ 2 মাস 6 দিন চলে। শৈবালের ফ্লাইট বিকেলবেলা। মনে রমণীকে ছাড়া 7 মাসের উপর কাটিয়ে ফেলেছে শৈবাল। ভাবলে দম বন্ধ হয়ে আসে। তুহার কাছে যাবে, এই একটা খুশি ছাড়াও অন্য একটা ভয় জেঁকে ধরে তাকে। তার তুহা চেঞ্জ হয়ে যায়নি তো? সে শৈবালকে মেনে নেবে? যদি তাকে অবহেলা করে তবে কি সে মেনে নিতে পারবে? শৈবাল সবচাইতে বেশি ভয় পায় যেটাতে, তা হলো তুহা যদি নিজেকে পরিবর্তন করে ফেলে। কি করে বাঁচবে এই পাষণ্ড নারীকে ছাড়া? এইসব চিন্তায় দু চোখে ঘুম নেই শৈবালের। 3:30-এর দিকে শৈবাল সবার থেকে বিদায় নিয়ে বের হয়। ওই দেশে দিশারার সাথে যোগাযোগ হয়েছে তার। সে হয়তো এয়ারপোর্টে আসবে শৈবালকে রিসিভ করতে। শৈবাল পই পই করে নিষেধ করে দিয়েছে তার যাওয়া সম্পর্কে যেন তুহা কিছু না জানে। তাও বলেছে কি না জানা নেই শৈবালের। তুহা ভারী পেট নিয়ে উঠে দাঁড়ায়। প্রচণ্ড খিদে পেয়েছে তার।
বাসায় ফুপি বা দিশারা কেউ নেই। তুহা সাবধানে উঠে ফ্রিজের কাছে গিয়ে খাবার নেয়। ওভেনে গরম করে কেবল খেতে বসে। সেই সময় কলিং বেল বাজে। তুহা ভাবে হয়তো দিশারা বা ফুপি এসেছে, তাই ধীর পায়ে এগিয়ে যায়। বেশ সময় লাগে তার দোর পর্যন্ত পৌঁছাতে, কিন্তু অপর পাশের মানুষটা যে অধৈর্য, একের পর এক বেল বাজিয়েই যাচ্ছে। বেশ রাগ হয় তার। দোর খুলে রাগত স্বরে কিছু বলতে যাবে, তার আগেই থমকে যায় সে। পায়ের নিচের মাটি যেন সরে যায়। শেষ কোন দিন এত অবাক হয়েছে তার জানা নেই। শৈবাল এখানে কি করছে এটা মাথায় ঢোকে না তার। আশেপাশে কেউ নেই, শুধু শৈবাল দাঁড়িয়ে আছে। তুহা আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি করে দোর বন্ধ করে দিতে গেলে শৈবাল তুহার হাত ধরে ফেলে, তাকে সরিয়ে দিয়ে নিজে ভেতরে ঢুকে পড়ে। পরপর এতগুলো কাজে হতভম্ব হয়ে যায় তুহা। কি করবে ভেবে পায় না। শৈবালের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। নাছোড়বান্দা শৈবাল ছাড়লে তো। সে তুহার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি প্রেগনেন্ট তুহা? কিছু বলে না তুহা। নিজের চোখে যখন দেখতেই পায় তবে জিজ্ঞেস করার দরকার কি। বরং সে কিছুটা রাগান্বিত স্বরে বলল, আপনি এখানে কি করেন? অপরিচিত কারোর বাসায় অনুমতি ছাড়া প্রবেশ করেন কিভাবে? শৈবাল কি বলবে ভেবে পায় না। তোহাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছে। নিজের হতভম্বতা ভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি। এর মাঝেই তুহার প্রশ্নের কবলে পড়েছে। এভাবে তাকে না চেনার ভান করে কেন এই মেয়ে? শৈবালের বুকের ভেতরটা যে জ্বলে যায় সেদিকে নজর দিতে পারে না, নিজেকে সামলাতে পারে না শৈবাল। চোখ ছলছল করে উঠে, টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পাষণ্ড নারীর গালে হাত গলিয়ে ভেজা গলায় আওড়ায়, এতটা পাষাণ কেন তুমি মিসেস? আমি বাবা হব, এই খুশির খবরটা পর্যন্ত তুমি আমাকে দিতে পারোনি? কিসের এত রাগ তোমার? যা ভুল করেছি আমার হাজবেন্ড সত্তা করেছে। বাবা হিসেবে আমি কি ভুল করেছি? আমাকে কেন বাবা হওয়ার স্বাদ থেকে বঞ্চিত করতে চেয়েছ তুমি মিসেস? তুহা পাথর বনে দাঁড়িয়ে আছে। শৈবালের কথার পিঠে কি বলা উচিত খুঁজে পায় না। জুৎসই জবাব না পেয়ে মেয়েটা দিশেহারা হয়। শৈবালের চোখের এক ফোঁটা পানির কণা যেন এক সমুদ্র কষ্টের সমান তার কাছে। তার বারবার মনে হচ্ছে কেউ একজন শক্ত করে তার মুখ চেপে ধরে রেখেছে আর মৃদু স্বরে আদেশ করছে যেন চুপ থাকে। শৈবাল তখনও তার দিকে তাকিয়ে। তুহা আশেপাশে এলোমেলো দৃষ্টিতে তাকায়। শৈবাল তুহার মুখখানা তার দিকে ফিরিয়ে আবার বলে, আমার প্রশ্নের উত্তর দাও মিসেস। কেন এমন করেছ? আমি চাইনি আমার সন্তানের ওপর আপনার ছায়া পড়ুক। আহত হয় শৈবাল। কোশমিন কালেও ভাবেনি নিষ্ঠুর রানী এ কথাটা বলতে পারে। কি অপরাধ করেছে সে? সে এমন কোনো দোষ করেনি যাতে এমন মৃত্যুসম বাক্য তাকে শুনতে হবে। মনের মাঝে রাগ হানা দেয়। তুহার কোনো অধিকার নেই তাকে এই ধরনের কথা বলার। সে তুহার কাছে ছুটে এসেছে দেখে মেয়েটা তাকে ছেঁচড়া ভাবছে নাকি? রেগে যাবে না ভেবেও বেশ খানিকটা রাগ হয় শৈবালের। তুহার দিকে তেড়ে গিয়ে বলে, আমি কি অপরাধ করেছি সেটা বলো। কাউকে খুন করেছি? নাকি আমার চরিত্রে সমস্যা আছে? আমার ছায়া আমার সন্তানের উপর পড়বে না কেন? আপনি চলে যান এখান থেকে। আমার প্রশ্নের উত্তর দাও মিসেস। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। আমি আপনার সাথে কেন যাব? হু আর ইউ? শৈবাল ভেবে পায় না কি বলবে। তুহার এতটা কঠোরতা সে মেনে নিতে পারে না। এদিকে তুহাও তাকে সুযোগ দিতে রাজি না। সব দিক ভেবে দিশেহারা হয় শৈবাল। এই নিষ্ঠুর রমণীকে ভালোবাসে বলেই তো বারবার ছুটে আসে। সে কি একটুও বুঝতে পারে না কেন বারবার তাকে দূরে সরিয়ে দিতে চায়? শৈবাল নিজেকে শান্ত করে তুহার দিকে এগিয়ে যায়, তাকে শক্ত করে বুকের পিঞ্জরাতে আবদ্ধ করে নেয়। হঠাৎ এত শক্ত করে জড়িয়ে ধরায় হকচকিয়ে যায় তুহা।
নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয় শৈবাল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তার মনের রমণী। শৈবাল আবারও কেঁদে ফেলে, ভেজা গলায় শুধালো, আমার সাথে এমন কেন করছো মিসেস? আমি মরে যাব, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকাও আমার পক্ষে সম্ভব না। আর কত শাস্তি দেবে আমাকে? পুরুষ মানুষ নাকি কাঁদে না, অথচ দুবার এই পুরুষকে সে কাঁদতে দেখে অবাক হয়ে তাকায় তুহা। চোখ পিটপিট করে তাকায় তার দিকে। বিশ্বাস করতে কষ্ট হয় এই মানুষটা তার জন্য কাঁদছে। তুহা নিজেকে ধরে রাখতে পারে না, নিজেও কেঁদে ফেলে। শৈবালকে জোর করে সরিয়ে কাঁদতে কাঁদতে আওড়ায়, আপনি আবার এসেছেন আমার কাছে অভিনয় করতে? আমাকে দেখে আপনার পুতুল মনে হয়? যেভাবে খুশি সেভাবে নাচাবেন, যখন খুশি হলো নিজের কলিগদের সামনে অভিনয় করবেন, আবার খুশি হলে বলবেন আপনি আমাকে কখনোই ভালোবাসবেন না, আমি আপনার দায়িত্ব হয়ে থাকব। কেন শৈবাল শাহরিয়ার? দায়িত্ব তো আমার বাবারও ছিল আমার প্রতি, কিন্তু সে ভালোবেসে তার মেয়ের দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব তো একটা কুকুরের প্রতি তার মালিকেরও আছে। আপনি আমার প্রতি কোন দায়িত্বটা পালন করবেন শুনি? এতদিন আমি আপনার বউ ছিলাম, সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন, এখন কি আমার বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য এসেছেন? শৈবাল নির্বাক বনে তাকিয়ে আছে, চুপচাপ তুহার সকল অভিযোগ শুনছে। নিজের অজান্তেই তুহাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে আগে কখনো ভাবেনি। কিছু করার আগে তার মাথাতেই থাকে না তার এই কথা বা কাজে কেউ কষ্ট পাবে কিনা। তার মিসেস তাহলে এতগুলো কষ্ট বুকের পুঁজি করে তাকে ছেড়ে চলে এসেছে? একবারও কেন এসব ভাবেনি শৈবাল? কেন তার মনে হয়নি তার দ্বারা তার মনের রানী দুঃখ পেয়েছে? শৈবাল বিচলিত হয়ে তুহার কাছে যেতে চাইলে সে পিছিয়ে যায়। ফলস্বরূপ মেয়েটা টি টেবিলের সাথে ধাক্কা খেয়ে সোফার উপর পড়ে যায়। ভারী শরীর নিয়ে পড়ে গেলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। শৈবাল কিছুটা জোরে চিৎকার দিয়ে তড়িঘড়ি করে এগিয়ে আসে। এতক্ষণে ধস্তাধস্তি করে জোরে কথা বলে ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে তুহা। শরীরে শক্তি নেই বললেই চলে। শৈবাল পানি এগিয়ে দেয় তুহার দিকে। তাকে না নিতে দেখে নিজেই এগিয়ে গিয়ে খাইয়ে দেয়। চুপটি করে আছে রমণী। ঝড় হাওয়ার পর পরিবেশ যেমন শান্ত থাকে, এখনকার পরিবেশও শৈবালের নিকট তেমনি লাগছে। সে তুহাকে আর ঘাঁটাতে যায় না। খাবার এনে তুহাকে খাইয়ে দেয়। নেতিয়ে যাওয়া শরীরটাকে কোনো মতে টেনে তোলে তুহা। শৈবাল তড়িঘড়ি তাকে ধরে ফেলে, কান জড়িয়ে ধরে বলে, কোন রুমে যাবা? আমাকে বলো, আমি দিয়ে আসি। তোমার একা যেতে কষ্ট হবে। এতদিন একা চলে এসেছি, এখনো পারবো। তুহার কথাটাকে পাত্তা না দিয়ে তাকে কোলে তুলে নেয় শৈবাল। উপরান্ত না পেয়ে সে বলে ওপরের ৩ নম্বর রুমে যাবে। তুহার ওজন বেশ বেড়েছে, গালগুলো ফুলে গিয়েছে, সারা শরীর জুড়ে মাতৃত্বের চিহ্ন বসে গিয়েছে। এই তুহাকে দেখে যেন আবারও একবার প্রেমে পড়ে গিয়েছে শৈবাল। মেয়েটা আরও গোলুমলু সুন্দরী হয়েছে। তুহাকে বেডে শোয়া দেয় শৈবাল, মাথার নিচে বালিশ এগিয়ে দেয়। তুহার একপাশে কোল বালিশ দিয়ে সরে যায়। মেয়েটা এক মনে শৈবালের দিকে চেয়ে আছে। ছেলেটাকে দোরের ওই পাশে দেখে তার রাগ বা অভিমান অর্ধেক পড়ে গিয়েছে। কান্নাকাটি দেখে মন গলে গিয়েছে বহু আগেই, কিন্তু ছেলেটাকে বুঝতে দেয় না। তাকে উঠে যেতে দেখে খুব করে বলতে ইচ্ছে করে আর একটু সময় তার সাথে তার পাশে বসার জন্য। ব্যস্ত শৈবাল কি তার মনের কথা বুঝতে পেরেছে? হয়তো তাই বলেই তো ছেলেটা উঠে গিয়েও আবারও তুহার পাশে বসে পড়ে। চুলে আলতো হাতে বিলি কেটে দিতে দিতে বলে, তুমি একটু ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আমি আছি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। ইস, কি সুন্দর করে কথা বলে তার ব্যক্তিগত পুরুষ। মনে মনে তৃপ্তির হাসি হাসে মেয়েটা। খুব করে চায় শৈবাল যেন তাকে রেখে না যায়। তার এই অসভ্য বলুক বা বেয়াদব
যাই বলে, এই পুরুষ মানুষটার জন্য মন পড়ে, তাকে ছেড়ে থাকতে পারে না। এই যে সে তার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় নিজেকে। তুহা মনে মনে আওড়ায়, আমার সুখ ধরে রাখবেন শৈবাল সাহেব? আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। আপনি আমার হয়ে থাকেন, আমাকে ভালোবাসেন। আপনিহীন আমিটাকে আমি খুঁজে পাই না। সে সব সময় আপনাতেই বিচরণ করে। শৈবাল তুহার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তুহা চুল কেটেছে মনে হয়, কপালের উপরে এক গাছি চুল এসে পড়েছে। শৈবাল সেগুলোকে কোমল হাতে সরিয়ে দেয়, তুহার পেটে চুমু এঁকে দেয়, কান পেতে তার বেবির নড়াচড়া অনুভব করতে চায়। এ যেন স্বর্গীয় সুখ। এত সুখ তার কপালে সইবে তো? তুহা তাকে ক্ষমা করতে পারবে তো? মেয়েটার অভিমানের পাহাড় কিভাবে ধসিয়ে ফেলবে সেই চিন্তায় আছে শৈবাল। মেয়েটার আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে ফিসফিস করে শুধালো, তোমাকে ভালোবাসি বলেই তুমুল অরাজকতার ভেতরে বৈশাখের মৌ মৌ গন্ধ পায়। তোমাকে ভালোবাসি বলেই অভিযোগ পাশ কাটিয়ে আর কটা দিন একসাথে বেঁচে থাকতে চাই। চলবে।